আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তাই হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই হাজারো প্রাণহানি। আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করার আহ্বান তারেক রহমানের। ক্রসফায়ারে নিহত রব্বানীর পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময়ের সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। সহায়তা নয়, হত্যার বিচার চায় শহীদ পরিবার। সকালে ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেছেন সার্জিস আলম। জানান, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। এ সময় মামলা ও আইনি সহায়তায় 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অন্য উপদেষ্টারা বলেন, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। এ সময় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। এটা কোন নির্দিষ্ট মন্ত্রণালয়ের একক কাজ না, কিন্তু এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিন কেউ উপেক্ষা করতে পারবো না। আমার এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে। তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায়। এই নেগোসিয়েশন হয়েছে টাকার বিনিময়ে, হয়েছে জনশক্তি সাপ্লাইয়ের বিনিময়ে। অনুষ্ঠানে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টারা। জানান, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার, পাশাপাশি পুনর্বাসন করা হবে শহীদ পরিবারকে। এই হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা, এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। প্রয়োজনে অন্য সকল জায়গায় টাকা দেওয়া কমিয়ে যাতে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে দেয়া যায়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অচিরেই আপনাদের যে প্রত্যাশিত যে সেবা এবং সেটা আমরা দিতে সক্ষম হব। এ সময় আইন উপদেষ্টা জানান, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই শহীদদের মামলা সহ আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে গঠন হবে আলাদা সেল। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আমাদের পক্ষ থেকে যা করার আমরা করব। ঢাকার 77 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করতে আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নীলফামারীতে ক্রসফায়ারে নিহত রব্বানীর পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে। কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে।
স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেছেন, বিএনপি রাস্তায় নামলে কি হয় তা শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান নেতারা। দেশ পরিচালনা নিয়ে নানামুখী বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সংস্কার না নির্বাচন, কোনটা আগে তা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এ নিয়ে বিএনপি নেতারা বরাবরের মতোই বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচিত সরকারই পারে রাষ্ট্র সংস্কার করতে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, কারা রাষ্ট্র পরিচালনা করবে তা সিদ্ধান্ত নেবে জনগণ, তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। কোন একক কারো চিন্তায় না, দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোডম্যাপ দেন কবে নির্বাচন হবে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি করে বলেছেন, যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। সব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি তাগাদাও দেন এই নেতা। বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা 1/11 থেকে শুরু হয়েছিল, আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে। বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে বলবো, এইসব করে কোনো লাভ নাই, এইসব করে কোনো লাভ নাই। বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে। সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সবথেকে বড় কাজ। দেশের বাইরে থেকে পতিত আওয়ামী লীগ এখনো দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত বলে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ৭২-এর সংবিধান বাতিল করা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য স্পষ্ট নয় বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ছাত্রদের এমন সিদ্ধান্তে গণ অভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্যে ফাটল ধরাবে, সুযোগ নেবে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। আমার কাছে উদ্দেশ্যটা স্পষ্ট নয়। ছাত্ররা যদি এরকম কোনো বক্তব্য দেয় বা এরকম সিদ্ধান্ত নেয়, এতে গিয়ে আমার মনে হয় আমাদের যে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যে ফাটল ধরবে। এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বহাল তবিয়তে, তারা সুযোগ দিতে পারে নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটির পার্থক্য নেই, সব ধর্মের মানুষ সমান বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুরের বীরগঞ্জে পথসভায় কথা বলেন তিনি। যে সন্তানরা জীবন দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত করেছে তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। পথসভা শেষে দলুয়া গ্রামে মরহুম খোদা বক্সের মাজার জিয়ারত করেন তিনি। আমাদের শিশুরা, আমাদের সন্তানরা শিক্ষার মানসিককে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতে সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস, আদালত ও কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে জানিয়ে সিসি বলেন, ৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। এবার যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব না। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারোর নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে। নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সবকিছু মিলিয়ে নতুনভাবে ভোটার হালনাগাদ শুরু হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা। রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করিতে চাই। সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকগুলো প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে যুক্ত হন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে দেশ পরিবর্তন হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় তিনি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশনা দেন। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়, যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে অমুক জেলাতে খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আইনের শাসন প্রতিষ্ঠার কথা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যেই গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন।
2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ির সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতাও করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনাকে গুমের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। গুলশান থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানায় একটি হত্যা মামলা, এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যেহেতু এজাহার নামে আসামি এবং এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং অন্যান্য বিষয়গুলিও আদালতের সামনে উপস্থাপন করার জন্য তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার তার পক্ষ তার আইনজীবী ছিল, উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানান, আগুনের ঘটনায় সংগ্রহ করা নমুনা বিদেশেও পাঠানো হবে পরীক্ষার জন্য। বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনে পুড়েছে 5টি মন্ত্রণালয়ের নথি, কম্পিউটার, আসবাবপত্র। সচিবালয়ের প্রধান 2টি ফটক সহ সবখানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরের পর গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়। পাঁচটা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে, তা আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসবো, বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। এস আলম গ্রুপের 8 প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার পাঠানো চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। এই অবস্থায় এস আলম গ্রুপের 8 প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে যে কোনো সময় অর্থ স্থানান্তর হতে পারে। তাই বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন। ভাতা বাড়িয়ে গেজেট প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এর আগে সকালে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে জানানো হয়, জানুয়ারি মাস থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা 30,000 টাকা ভাতা পাবেন। এরপর আগামী জুলাই থেকে পাবেন 35,000 টাকা। রুয়েট শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের জামিন দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে তালাইমারি মোড়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। গত 16 ডিসেম্বর নগরীর হজের মোড়ে রুয়েটের শিক্ষক শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় কিছু স্থানীয় যুবক। এই ঘটনায় 2 জনকে তাৎক্ষণিক গ্রেফতার করে পুলিশ। 2 দিন পর তাদের জামিনে মুক্তি দেন আদালত। কেন তাদেরকে ছাড়া হলো, কোন ভিত্তিতে, কোন ক্ষমতায়, সেটা আমরা জানতে চাই। আমরা যেহেতু সুষ্ঠু বিচারটা পাইনি, তো শুধু আমরা তো এই জিনিসটাকে এভাবে যেতে দিতে পারি না। উক্ত ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আজকের আমাদের এই আন্দোলন। এমন একটা মামলা কিভাবে জামিন হয় সেটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আজকে আমাদের দেওয়া লাগবে এখানে। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় 19 শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছে, সকালে টেকনাফের নীলা জাদিমোড়া পাহাড়ে বন বিভাগে বিভিন্ন গাছের চারা রোপণের কাজ করছিলেন 19 শ্রমিক। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। স্থানীয়ভাবে জানা যাচ্ছে 17 থেকে 19 জন, এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 1 টাকায় চকলেট না মিললেও বগুড়ায় মিলছে 1 কেজি ফুলকপি। এছাড়া শিম, বেগুন বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকায়। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এমন অবিশ্বাস্য দামেই বগুড়ার মহাস্থান পাইকারি হাটে কেনাবেচা হচ্ছে শীতকালীন সবজি। দামে এমন ধস নামায় কৃষকের মাথায় হাত পড়লেও রাজধানীর বাজারে এক একটি ফুলকপি কিনতে ভোক্তাকে ঠিকই গুনতে হচ্ছে 20 থেকে 25 টাকা। ফুলকপির কেজি 1 টাকা, মূলাও 1 থেকে 5 টাকায় বিক্রি হচ্ছে বগুড়ার মহাস্থান হাটে। লাভের আশায় শীতকালীন সবজি চাষ করে এখন বিপাকে কৃষক। মহাস্থান পাইকারি হাটে সবজি বিক্রি করতে এসে হতাশ তারা। সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম। আবাদের খরচই উঠছে না, লাভ তো দূরের কথা। তারপরও সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ব্যাপারীরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। 150 টাকা 100 টাকা মূল্যে বেচা আমার পোষায় বিতায়, আমার ভেঙরটা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওষুধপাতি তো প্রচুর দাম, আর সার খোলের যে রকম বৃদ্ধি বেড়ে দিয়েছে তাতে আবাদপাতি করা খুব সমস্যা। আমাদের গরিব কৃষক বা যে কোনো গৃহস্থ বা পাইকার সম্পূর্ণ লসে আছে। মহাস্থান পাইকারি হাটে ফুলকপি ও মূলা 1 থেকে 5 টাকা কেজি বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাট বদলেই তা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। পাইকারিতে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, সিম, বেগুন সহ প্রতি কেজি শীতকালীন সবজির বেচাকেনা হচ্ছে 20 টাকার মধ্যে। যা দরকার তার চেয়ে বেশি আসছে, যে তাহলে কিনবিটা কি? বগুড়ার মহাস্থান হাটে যে মানের ফুলকপি মিলছে 1 থেকে 4 টাকায়, রাজধানীর কারওয়ান বাজারে সেই মানের ফুলকপি কিনতে হচ্ছে 20 থেকে 25 টাকায়। ফলনটা ভালো হয়েছে, ভালো বেশি হয়েছে, আমদানি বেশি। আগে এটা 40-50 টাকা কিনা হইতো, এখন 20-25 টাকা বাড়ায়। আরো আশা করি কমবো। আরো তরিতরকারির দাম কম থাকুক, আমরা এটা প্রত্যাশা করি। দামের এই আকাশ পাতাল ফারাক ঘোচাতে বাজার ও পরিবহন ব্যবস্থাপনা তদারকিতে সরকারকে কঠোর হওয়ার দাবি ভুক্তভোগী ক্রেতাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ইন্টারনেট বন্ধ ছিল বিদায়ী বছরের সবচেয়ে আলোচিত ঘটনা, যা চরম অনিশ্চয়তায় ফেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন সাবেক প্রতিমন্ত্রী পলক। বক্তব্য প্রমাণে ডাটা সেন্টার পরিদর্শনের নাটকও করেন তিনি। ইন্টারনেট না থাকায় ব্যাংক লেনদেন বন্ধ, বিদেশি গ্রাহকদের অর্ডার বাতিল, নেতিবাচক রিভিউয়ে র্যাঙ্কিং হারানোর সমস্যায় পড়ে ফ্রিল্যান্সার, আইটি এবং বিপিও প্রতিষ্ঠানগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে 18 জুলাই ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। এরপর থেকে ইন্টারনেট বন্ধ নিয়ে চলে নানা নাটক। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে কখনো সঞ্চালন লাইন, কখনো ডাটা সেন্টার পোড়ার অজুহাত দেন সাবেক প্রতিমন্ত্রী পলক। তারগুলো পুড়িয়ে দিয়েছে। বক্তব্য প্রমাণে মহাখালীতে ডাটা সেন্টার পরিদর্শনের নাটকও করেন। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি সহ নানা কারণে 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট আর পরীক্ষামূলক মোবাইল ইন্টারনেট চালু হয় 28 জুলাই। তবে সরকার বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ থাকে ফেসবুক, ইউটিউব ও টিকটক। এই 3 প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলবও করা হয়। চাপের মুখে 31 জুলাই চালু হয় সামাজিক মাধ্যম। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন ব্যবসায় 1750 কোটি, সফটওয়্যার রপ্তানি খাতে 500 কোটি টাকার ক্ষতি দাবি করেন ব্যবসায়ীরা। দ্রুতগতির ইন্টারনেটের খোঁজে ভারত, দুবাই, নেপাল সহ বিভিন্ন দেশে যায় ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো। বিদায়ী বছরে 50% কমেছে স্টার্টআপে বিনিয়োগ। 2024 সালে এসে আইএসপির পাশাপাশি মোবাইল অপারেটরদেরও তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ দেয় বিটিআরসি। রাউটারের মাধ্যমে যে কোনো স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা। বছরের শেষে এসে জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ডলার সংকট কাটাতে রেমিটেন্সের রেট বাড়িয়ে 123 টাকা করার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। আগে ডলার প্রতি 120 টাকা পাওয়া যেত। সোমবার বিকেলে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। বছরের শেষ দিকে এসে বিদেশি ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়া, IMF এর শর্ত অনুযায়ী রিজার্ভ ধরে রাখতে বাজারে ডলার বিক্রি না করা সহ কয়েকটি কারণে মার্কিন মুদ্রার দাম বাড়ছে বলে তিনি জানান। এমন পরিস্থিতিতে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো উৎসাহী করতে ডলার প্রতি 123 টাকার রেট নির্ধারণের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে, পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম, সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন, ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরও বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন, নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায়, তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল মোটেলগুলোতে 90% রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। তৌকিব প্যাদার ছবিতে শিকদার জাবের হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এর মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো
আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল, মোটেল ও রিসোর্ট। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নজিরবিহীন অব্যবস্থাপনায় শুরু হলো বিপিএলের 11তম আসর। টিকিট না পেয়ে স্টেডিয়ামের মূল ফটক ভেঙে দেন ক্ষুব্ধ সমর্থকরা। আজকে দেয়া হয় টিম বাস ও ক্রিকেটারদের গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। টিকিট নিয়ে অব্যবস্থাপনায় সমর্থকদের অভিযোগের তীর ক্রিকেট বোর্ডের দিকে। 11তম আসর শুরুর আগে এমন বিপত্তি স্টেডিয়ামের মূল গেটে আটকে দেয়া হয় রাজশাহীর টিম বাস। মেহেদী হাসান মিরাজের গাড়িও পড়ে বাধার মুখে। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ডের কারণ বিসিবির নতুন নিয়ম। টিকিট বুথে টিকিট নেই, নির্ধারিত ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে টিকিট। তবে সেখানেও দীর্ঘ লাইন, কেউ 5, কেউ বা 7 ঘন্টা, কারো অপেক্ষা আরো বেশি। তাও টিকিটের দেখা মেলে না। এই টিকিটের ব্যবস্থা রাখা হলেও তা বিভ্রান্তি বাড়িয়েছে আরো। টিকিট পাবলিশ হওয়ার সাথে সাথে অনলাইন ঢুকার দেখি সার্ভার ডাউন। আজকে সকালে অনলাইন একবার ট্রাই করেছি, সোল্ড আউট হয়ে গেছে। অনলাইনে করার চেষ্টা করছি ভাই, অনলাইনে মনে করেন যে অনলাইনে আপনার ওয়েবসাইটে করে দিচ্ছে বিসিবি, মানে ওইখানে ঢোকা যাচ্ছে না ভাই। অনলাইনে কাছে আবার কি এই জায়গা থেকে টিকিট নেওয়া লাগে পয়সা, তাহলে অনলাইনে কাটে লাভ হলো কিটা। সকাল 10টায় শুরুর কথা থাকলেও টিকিট বিক্রি শুরু হয়েছে 1.5 ঘন্টা পরে। এরপরেই হুট করে গায়েব 200 ও 300 টাকার টিকিট। 10টা আসছি, তারা বলছে আবার 11টা দিবে, তাও 200 টাকার টিকিটটা নাই। তারা বলতেছে কালকে নাকি দিচ্ছে, অথচ কিন্তু আমরা কালকে পাই নাই। আমরা যে পরিমাণ কষ্ট করেছি, আমরা মানে স্বর্ণ হরিণ পেতে এত কষ্ট হয় না। 200 টাকার 300 টাকার টিকিট কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। এখানে সর্বনিম্ন টিকিটের কথা বলতেছে 575 টাকা। এটা কেন? ব্ল্যাকাররা 200 টাকার টিকিট 1500 1400 করে বিক্রি করতেছে। 50% ছাত্র 575 টাকা দিয়ে কি ছাত্ররা টিকিট দেখার কোনো যুক্তি আছে? যদিও সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে হারিয়ে যাওয়ার টিকিট আবারও ফেরে ব্যাংক বুথে। কর্তৃপক্ষ দায় চাপিয়েছে বোর্ডের ওপর। যদিও বিসিবির তরফ থেকে টিকিট নিয়ে এমন লঙ্কাকাণ্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এখন সময় সংবাদ, ঢাকা। বিপিএলের আরো খবর জানাতে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিহাসের সেরা বিপিএল, সকাল থেকে এই কথাটা মিরপুরে বারবার শোনা যাচ্ছিল, কিন্তু সেটা ছিল একেবারেই নেতিবাচক অর্থে। কারণ আমরা সকাল থেকেই দেখেছি দর্শকদের মাঝে টিকিট নেই একটা হাহাকার ছিল। বিসিবির গেটটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে দর্শকদের সঙ্গে একটা ঝামেলার কারণে। মানে সব কিছু মিলিয়ে ইতিহাসে কখনোই বিপিএলে যা হয়নি সব কিছুই আজ হয়েছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর পুরো ঘটনাটাই কিন্তু আসলে উল্টে যায় এবং বলা যেতে পারে যে একেবারে নেতিবাচক থেকে পুরো কথাটাই এখন আসলে ইতিবাচক অর্থেই বলা যেতে পারে। অন্তত প্রথম ম্যাচ শেষে আমরা প্রথম ম্যাচ বিশেষ করে রাজশাহী এবং বরিশালের ক্রিকেটারদেরকে বলতে পারি যে তারা মনে হয় অনেকটা দায়িত্ব নিয়ে এই বিসিবির উপর থেকে এবং বিপিএল এর উপর থেকে যত কলঙ্ক আছে সেগুলো মোচন করবার একটা দায়িত্ব নিয়েছিলেন এবং সেটা বেশ ভালোভাবেই যে তারা পূরণ করেছেন সেটা কিন্তু অন্তত প্রথম ম্যাচ শেষে এখন বলা যায়। আমরা প্রথম ইনিংসে দেখেছি এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বির টি-20 ব্যাটিং এবং যেখান থেকে 197 রান। মিরপুরের এই মাঠ সম্পর্কে যারা ধারণা রাখেন তারা জানেন যে এই মাঠে টি-20তে 197 রান কত বড় একটা ইনিংস, কিন্তু সেটাকেও রীতিমতো 11 বল হাতে রেখে বরিশাল যেভাবে টপকে গেল, বিশেষ করে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে ইনিংস দুটো খেলেছেন সেটা আসলে দুর্দান্ত। মাহমুদুল্লাহ রিয়াদের কথা আলাদা করে বলতেই হয়, শেষ বয়সে এসে একেবারে ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে কিন্তু যেভাবে তিনি খেলে যাচ্ছেন, বিশেষ করে জাতীয় দল এবং পরবর্তীতে এখন ফ্র্যাঞ্চাইজি লিগেও সেই ধারাবাহিকতা তার বজায় থাকছে। শেষ 5 ম্যাচেই কিন্তু তার ব্যাট থেকে আমরা 50 দেখলাম, সেটা 4টাই ছিল ন্যাশনাল টিমের এবং একটা এবার ফ্র্যাঞ্চাইজি লিগে তার চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে। পাশাপাশি পাকিস্তানের রিক্রুট ফাহিম আশরাফ 21 বলে 50 করেছেন এবং এই দুজনের ইনিংসের উপর ভর করেই কিন্তু অনেকটা বলা যেতে পারে বরিশাল আসলে রীতিমতো উড়িয়ে দিয়েছে রাজশাহীকে। ম্যাচের শুরুর দিকের কথা যদি বলি যে কেউ মনে হয় ভাবতেও পারেনি 197 রান করবার পরে আসলে এই ম্যাচটা এভাবে হারবে রাজশাহী। বিশেষ করে রাজশাহীর বোলারদের কথা, মৃত্যুঞ্জয়, সামারকুন, তাদের দুজনের উপর দিয়ে মূল ঝড়টা গিয়েছে। সেখান থেকে তাসকিন এবং হাসান মুরাদ আলাদা করে বেশ ভালো বোলিং করেছেন, উইকেট নিয়েছেন, কিন্তু তারপরেও সেটা দলের জয়ের জন্য আসলে যথেষ্ট হয়নি। সেটা পুরোপুরি উল্টে গিয়েছে আসলে বরিশালের ব্যাটিংয়ের সময়। যদিও নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ন্যাশনাল টিমের বাঘা বাঘা ক্রিকেটার, তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে মোটা দাগে বলাই যায়। তামিম ইকবাল খান তিনি নিজেও আসলে রান পাননি। 61 রানে 5 উইকেট হারিয়ে ফেলবার পরে এই ম্যাচটা বরিশাল জিতবে এটা আসলে চিন্তা করাটাও অনেকের কাছে বোকামির মতো ছিল, কিন্তু সেই জায়গাটা থেকে আসলে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। এখন আমরা আসলে দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষা করছি। 6:30টার সময় সেই ম্যাচটা শুরু হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে।
তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বিপিএল এর নানা খবর জানতে সরাসরি ছিলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ম্যাচে আজ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। নতুন মালিকানায় গোছালো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয় অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেরার কাঁধে। অন্যদিকে প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নের শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে। মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএলের সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দিবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স। আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে। জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে। বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডার্সদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে। নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি। তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম। প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব। এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। এবং সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিএসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।